কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে বিউটি বলাইকে বলছে, এই এখন তো কর্তামশাইয়ের মেজাজটা খুব ভালো আছে। এরপর বলাই বলছে, হ্যাঁ। তখন বিউটি বলছে, যাও না গিয়ে মেয়ের বিয়ের কথাটা গিয়ে বলো না, কিন্তু হ্যাঁ একবারও ইসে বলবে না। এরপর বলাই বলছে, না না আমি ইসেতে গিয়ে একবারও ইসে বলবো না। এরপর বলাই দাদুভাই আর ঠাম্মির পায়ে নমস্কার করে বলে, কর্তাবাবু আপনার তো ইসেটা হয়ে গেল। এরপর দাদুভাই বলছে, আমার ইসেটা হয়ে গেল। আর বলাইকে বলছে, কোন ইসেটার কথা বলছো? এরপর বলাই বলছে, কর্তামার সাথে আপনার ইসে। এরপর দাদুভাই বলছে, ও বিয়ের ইসেটা, সেটা তো কবেই হয়ে গেছে। এরপর বলাই বলছে, বলছিলাম কর্তাবাবু আমার ইসেটার সাথে যদি আপনার ইসেটা ইসে হয়ে যায় না, তাহলে আমরা খুব ইসে হব। এরপর দাদুভাই বলছে, আমাদেরও খুব ইসে হবে, কিন্তু ওই ইসেটা যদি বাদ দিয়ে বলো তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর বলাই বলছে, আপনার ইসে ওই যে নাতি পুলিশ। এরপর দাদুভাই বলছে, প্রত্যয়। এরপর বলাই বলছে, হ্যাঁ হ্যাঁ ওর সাথে আমার ইসে মানে ননি, ওর সাথে যদি ইয়েটা মানে বিয়েটা যদি দেওয়া যায় তাহলে আমরা খুব ইসে হব, মানে খুব খুশি হব। আর বলাইয়ের কথাবার্তা শুনে প্রত্যয় তো মাথা দিয়ে না করছে, আর ঋতুপর্ণা রেগে চলে যাচ্ছিল। এমন সময় অঙ্কিত ঋতুপর্ণাকে বলছে, তুমি দাঁড়াও কিচ্ছু হবে। আর এদিকে দাদুভাই বলাইকে বলছে, হ্যাঁ হ্যাঁ ইসে। এরপর দাদুভাই কিছু বলতে যাবে, ঠাম্মি দাদুভাইয়ের হাত ধরে ফেলে আর বলাইকে বলছে, বলাই আজকের অনুষ্ঠানটা মিটুক, তারপর আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কেমন? তাহলে ও পায়েস খেতে যাক। তখন ঠাম্মি বলছে, যাক। এরপর বলাই সেখান থেকে চলে গেলে ঠাম্মি দাদুভাইকে বলছে, সত্যি বাবু পারি না আর তোমাকে নিয়ে, সারা জীবন তোমাকে আমি এভাবে সামলিয়ে গেলাম, মাথা নাড়ছিলে যে। তুমি জানো না প্রত্যয় দাদুভাই কাকে পছন্দ করে? এরপর দাদুভাই বলছে, কাকে বলো তো? এরপর ঠাম্মি বলছে, হে ঈশ্বর, আর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ঋতু। এরপর দাদুভাই বলছে, তাই? আর এদিকে দাদুভাইয়ের কথা শুনে ঋতুপর্ণা রাগ করে বসে আছে। তখন প্রত্যয় ঋতুপর্ণাকে রাগ ভাঙ্গাতে গিয়ে বলে, শুনুন না আমি আমার কোনো মানে এতে আমার কিছু, দেখুন আমি তো একটা পুলিশ, কিন্তু তাতে কি, এই জেল থেকে আপনি না হয় আমায় উদ্ধার করলেন, তাই না? দেখুন না একটু। এরপর মাসি দাদুভাইকে বলছে, শাশি ডোন্ট ফরগেট আওয়ার প্ল্যান, আমি তোমাকে একটা নতুন রেনু গিফট করব। এরপর দাদুভাই বলছে, মনে আছে? আরে তোমার কথা কখনো বলতে পারি রেস। দাদুভাইয়ের মুখে এই কথাটা শুনে মাসি বলছে, হাউ নাইস, থ্যাংক ইউ। আর তাদের দুজনের কথা শুনে ঠাম্মি বলছে, বাবা তুমিও ওকে রেস বলে ডাকছো? এরপর দাদুভাই বলছে, কেন আমি ওকে রেস বলে ডাকতে পারি না? ও তোমার যমজ, তাতে কি হয়েছে? একবার দেখেছো? দেখো একবার আধুনিকা কাকে বলে। আর মাসিকে বলছে, সত্যি রেস তোমার কোনো জবাব নেই। এরপর ঠাম্মি বলছে, তুমি আজকের দিনও আমার সঙ্গে এভাবে কথা বলবে তো? ঠিক আছে। আর অগ্নিতাদেরকে বলছে, দেখেছো দাদুভাই, একবার দেখেছো আমার অবস্থাটা? দেখেছো কেমন ভাবে আমার সাথে কথা বলছে? এরপর অগ্নি বলছে, শোন কায়দা কানুন, আমরা হচ্ছি HF এর অ্যান্টি টিম। হ্যাঁ এই সন্ধ্যাবেলায় আজকে আমরা একটা এমন চমক দেব না যে আজকে সবাইকে একবারে বড় করে চমকে দেব। অগ্নির মুখে এই কথাটা শুনে দাদুভাই বলছে, শশীভূষণ গুহকে চমকে দেওয়া এলেন তোমাদের নেই বাপু। এরপর অগ্নি বলছে, তাই না? বেশ চ্যালেঞ্জ বলে দিলাম, আপনিও চমকে যাবেন। এরপর দাদুভাই বলছে, বেশ আমিও তাহলে তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আর তাদের দুজনের কথা শুনে কথা বলছে, চমকে দেওয়ার মতন বাজি, বাবা ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এরপর ঋতু দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছে, আর সেটা দেখে কথা ঋতুপর্ণাকে বলছে, এই ঋতু কি হয়েছে, তুই কাঁদছিস কেন? তুই দরজা দাঁড়িয়ে কাঁদছিস? তুই জানিস দরজা দাঁড়িয়ে কাঁদলে কি হয়? দূরে বিয়ে হবে। কথার মুখে এই কথাটা শুনে ঋতুপর্ণা বলছে, দূরে হয়, দূরেই তো হবে, এটাই তো লেখা আছে আমার কপালে, এখানে আমি আর থাকতে পারবো না। গোবরডাঙ্গা, কলকাতা, পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হবে আমাকে বিয়ে করে। এরপর কথা জুনিকে বলছে, দেখ মেয়েটার অবস্থাটা দেখ, ও বিয়ে করতে দূরে যেতে পারবে, কিন্তু একবারও বলছে না যে ও পড়াশোনার জন্য দূরে যাবে। এরপর জুনি বলছে, আচ্ছা আচ্ছা কথা এতটা রেগে যাস না, দেখছিস তো ও কাঁদছে, আগে বুঝতে দে কেন কাঁদছে, কি হয়েছে। এরপর জুনি ঋতুপর্ণাকে বলছে, এই কি হয়েছে তোর, কাঁদছিস কেন? এমন সময় সেখানে নীলাদ্রি এসে ঋতুপর্ণাকে বলছে, এই ঋতু কি হয়েছে, কাঁদছিস কেন? মানে কেউ তোকে বকেছে টকেছে? আর কথাকে বলছে, তাও তো ঋতুপর্ণা এমনিতেই খুব সংবেদনশীল, আরে নরম মনের মানুষ। আচ্ছা বলছি তোকে কি কেউ এমন কিছু বলেছে যাতে তুই আঘাত পেয়েছিস? নীলাদ্রির মুখে এ কথাটা শুনে ঋতুপর্ণা বলছে, আঘাতই তো দিয়েছে, অফিসার সরকার বিয়ে করে নিচ্ছে। ঋতুপর্ণার মুখে এ কথাটা শুনে কথা বলছে, হ্যাঁ প্রত্যয়দা বিয়ে করে নিচ্ছে, কাকে? তারপর ঋতুপর্ণা বলছে, ননিয়াকে, ওই প্রেতনিকে, কি নাম একটা, ওর মা বলেছে বিয়েটা দিয়েই ছাড়বে। আর ঋতুপর্ণার এই অবস্থাটা দেখে নীলাদ্রি মুচকি মুচকি হাসছে। এরপর কথা ঋতুপর্ণাকে বলছে, প্রত্যয়দা বিয়ে করছে, তোকে নিজে বলেছে? এরপর জুনি বলছে, প্রত্যয়দা বিয়ে করলে তোর কি? এরপর নীলাদ্রি ঋতুপর্ণা কাটা গায়ে নুন দিয়ে বলছে, হ্যাঁ তাই তো, মানে দেখ কালের নিয়ম উনি জন্মগ্রহণ করলো, তবে কালের নিয়মে উনি একজন পুলিশ হলেন, আবার
কালের নিয়মে উনি একজনকে বিয়ে করবে, তাতে অবাক হওয়ার কি আছে। এরপর কথা বলছে সেটাই তো, আর প্রত্যয়দার বিয়ে হলে তুই কেন কাঁদছিস বলতো, আর এটা তো ভালো কথা। আর প্রত্যয়দা এরপর ঋতুপর্ণাকে কথা বলছে, এই ঋতু তুই কি প্রত্যয়দাকে পছন্দ করিস নাকি? আর জুনিকে বলছে, এই জুনি তোর মনে আছে প্রত্যয়দার পকেট থেকে কফির দোকানের বিল পাওয়া গিয়েছিল, তুই ছিলিস নাকি, সত্যি করে বল। এরপর ঋতুপর্ণা বলছে, তোরা আমাকে জেরা করছিস কেন বলতো, পছন্দ হলো ওইরকম কোনো ব্যাপার নয়, উনি তো আমার বন্ধু। এরপর জুনি কথাকে বলছে, ঋতুপর্ণা বন্ধু বললো। এরপর নীলাদ্রি বলছে, হ্যাঁ। তখন জুনি ঋতুপর্ণাকে বলছে, বন্ধু বললি, তাহলে বন্ধুর বিয়ে হলে কে কাঁদে? আরে আনন্দ হয় বন্ধুর বিয়েতে, আনন্দ কর, হাস আর আনন্দ কর। এরপর ঋতুপর্ণা বলছে, ওনার বিয়ে হয়ে গেলে আমাকে কে কানের দুল কিনে দেবে? এরপর কথা বলছে, ও প্রত্যয়দার জন্য কাঁদছে না, কানের দুলের জন্য কাঁদ, দরকার বলে আমরা কানের দুল কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে। তাদের মুখে এই কথাটা শুনে ঋতুপর্ণা মনে মনে বলছে, ধুত, সত্যিটা বলতে পারছি না আর ফেলতেও পারছি না। আর এদিকে প্রত্যয় ঋতুপর্ণা বলে ঋতুপর্ণাকে খুঁজে বেড়াচ্ছে আর বলছে, কোথায় গেলেন ঋতুপর্ণা, উনি কি চলে গেলেন? ওফো, উনি যে কাঁদতে কাঁদতে চলে গেলেন, উনি কাঁদলে তো আবার আমার মনের ভেতরটা কেমন করে, কি করে যে উনার রাগ ভাঙ্গাই, ওহো আমি কি করে বুঝাই, উনি যে আমার প্রাণের। এমন সময় ননি প্রত্যয়কে দেখে বলে, প্রাণনাথ বাবু, আমি এসে গেছি প্রাণনাথ বাবু। আর কোথায় যাচ্ছেন প্রাণনাথ বাবু? তখন প্রত্যয় বলছে, ছাড়ুন আমাকে, আমি কিন্তু একজন পুলিশ। এরপর ননি প্রত্যয়ের হাত ছেড়ে দিলে তখন প্রত্যয় বলছে, পুলিশ দেখলেন তো? এরপর ননি বলছে, দেখলাম। তখন প্রত্যয় বলছে, শুনুন, আপনাকে কিছু কথা আমার পরিষ্কার করে বলার দরকার। এরপর ননি বলছে, বলুন। তখন প্রত্যয় বলছে, দেখুন। তখন প্রত্যয় বলছে, আমি প্রাণনাথ নই। প্রত্যয়ের মুখে এই কথাটা শুনে ননি বলছে, নন। তারপর প্রত্যয় বলছে, না না প্রাণনাথ আমি অবশ্যই, কিন্তু কিন্তু আপনার নয়, আমি অন্য কারুর প্রাণনাথ, বুঝেছেন? এবার ওইটা কি কিউটি কাকিমা আর ওই বলাই কাকু ওনাদেরকে বুঝিয়ে বলে দেবেন, আমি চললাম। এই বলে প্রত্যয় যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ননি বলছে, প্রাণনাথ বাবু। তখন প্রত্যয় বলছে, আবার কি হলো? এরপর ননি বলছে, বলছিলাম যে কে উনি? এরপর প্রত্যয় বলছে, উনি আছেন। আর এই কথাটা শুনে ননি বলছে, উনি আছেন, এ বলে কান্নাকাটি করতে শুরু করলো। এই সময় প্রত্যয় সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে নীলাদ্রি ঋতুপর্ণাকে বলছে, এই ঋতু, বলছি তুই একবার ওই বাবাজির কাছে যাবে নাকি? তখন ঋতুপর্ণা বলছে, বাবাজি? তারপর প্রত্যয় বলছে, হ্যাঁ, বাবাজি যদি কোনো উপায় বের করে দেন বা তোর ভবিষ্যৎ কি সেটা বলে দেন। তখন ঋতুপর্ণা বলছে, বলে দেবে? উনি কোথায়, আমি যাব। এরপর জুনি বলছে, হ্যাঁ তাই মনে হয় তোর যাওয়া উচিত, এক্ষুনি যাওয়া উচিত। কেন বলতো? এত বড় একটা সমস্যা না, একমাত্র বাবাজি পারবে সমস্যার সমাধান করতে। এরপর কথা বলছে, ঠিক, যা যা, ওই দিকের ঘরে আছে। এমন সময় প্রত্যয় একটা গোলাপ ফুল নিয়ে ঋতুপর্ণাকে দেয়। তখন ঋতুপর্ণা বলে, ননির জন্য? তাই তো এটা। তখন প্রত্যয় বলছে, কে ননি? না না, আপনার জন্য। এমন সময় তাদের দুজনকে দেখে কথা তারা সেখান থেকে চলে যায়। এরপর ঋতুপর্ণা বলছে, আমি কে? ননি তো আপনার সব। এরপর প্রত্যয় বলছে, না না, ছি, আপনি এটা কি বলছেন? ঋতুপর্ণা, আপনি তো আমার সব, বলুন। এই ঋতু, ননি কি করে আমি বলি, যখন থেকে এসেছে পেছনে পড়ে গেছে, আমি কিছুতেই পিছু ছাড়াতে পারছি না, ঘাড় থেকে নামাতে পারছি না, বিরক্তিকর। আর ঋতুপর্ণাকে বলছে, শুনুন, আপনিই তো আমাকে বাঁচাবেন, বলুন। হ্যাঁ, এই চক্করে আপনার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, বারবার রং টাইমিং হচ্ছে। ঋতুপর্ণা, আপনি কাঁদবেন না, এই বলে প্রত্যয় কাঁদতে শুরু করলো। আর কাঁদতে কাঁদতে বলছে, আপনি কাঁদবেন, আপনি আমাকে বাঁচাবেন, আর আপনি গোলাপ ফুলও নিচ্ছেন না। এরপর ঋতুপর্ণা বলছে, আমি গোলাপ ফুল নিয়ে নিচ্ছি, আমি কথার বাগান থেকে গোলাপ ফুল নিয়ে আনলাম, যাতে কথা আর বিগবুর মতন যাতে আমাদের সম্পর্কটাও ভালো হয়। প্রত্যয়ের এমন কান্নাকাটি থেকে ঋতুপর্ণা বলছে, আপনি একজন পুলিশ? তখন প্রত্যয় বলছে, আপনি আমাকে অ্যারেস্ট করুন। এরপর ঋতুপর্ণা বলছে, ধ্যাত, কি যে বলেন না আপনি। এরপর প্রত্যয় বলছে, নিন না, অ্যারেস্ট করে নিন না। আর এদিকে চিত্রা তিলককে বলছে, শুনুন তিলক বাবু, অগ্নির ঘরে আলমারিতে কিন্তু 50 লাখ টাকা রাখা আছে। বাড়ির সবাই যখন সন্ধ্যাবেলায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে তখন আপনি সোজা যাবেন, অগ্নির আলমারি খুলবেন আর 50 লাখ টাকা নিয়ে পালিয়ে যাবেন, বুঝেছেন? তখন তিলক বলছে, এটা না বোঝার কি আছে, এই কাজটাই তো আমি করতে এসেছি। আর চিত্রাকে বলছে, আচ্ছা অগ্নিবাবুর ঘরটা? তারপর চিত্রা বলছে, দোতলায় বারান্দায় যাবেন, লাস্ট ঘরটাই মনে থাকে যেন, খুব সাবধানে, ধরা পড়লে চলবে না। এরপর চিত্রার তিলক পায়ের শব্দ পেয়ে তারা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সেখানে কথা এসে বলে, মেজুমা ছিল, মনে হলো না? এরপর কথা সেখান থেকে চলে গেলে তখন চিত্রার তিলক ঘর থেকে বেরিয়ে পড়ে। এরপর চিত্রা তিলককে বলছে, যা আপনার প্রাপ্য সেটাই পাবেন, তার বেশি কিন্তু নয়, সাবধানে যান এখন। এরপর তিলক সেখান থেকে চলে গেলে এমন সময় কথা পেছন দিক থেকে এসে চিত্রাকে বলছে, মেজমা। আর কথাকে দেখে চিত্রা হতমগ্ন হয়ে যায়। এরপর কথা চিত্রাকে বলছে, কার সাথে কথা বলছিলে তুমি? এরপর চিত্রা বলছে, আমি কার সাথে? নিজের বিবেকের সাথে কথা। এই বাড়িতে আজকে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, অথচ এই বাড়ির মেজু বউয়ের কোনো কাজ নেই, কেউ বিশ্বাসই করতে পারছে
পারছে না যে আমি বদলে গেছি। আর কথাকে বলছে তুমিও তো চেষ্টা করলে কথা সবাইকে বলার জন্য যে যে আমাকে একটু কাজ দিক, কিন্তু কেউ তো আমাকে বিশ্বাস করছে না। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার মেজুমা কিন্তু আগের মতন নেই। তখন কথা বলছে আমি বুঝতে পেরেছি মেজুমা, তুমি একটু শান্ত হও মেজুমা। এরপর চিত্রা বলছে না না, আমার সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে, কারণ আমি সত্যিই তো অন্যায় করেছি, সবার সাথে মিথ্যে কথা বলেছি দিনের পর দিন। কিন্তু বিশ্বাস করো কথা, আমি কিন্তু সেই আর মেজুমা নয়, আমি নিজেকে বদলাতে চাই। এরপর কথা বলছে আমি বুঝতে পেরেছি মেজুমা, আমরা সবাই মিলে আনন্দ করব। এরপর চিত্রা বলছে কেউ আমাকে বিশ্বাস করবে না। এই কথা বলে চিত্রা সেখান থেকে চলে যায়। এরপর কথা বলছে এতটা ভুল দেখলাম আমি। এরপর কথা এদিক ওদিকটা দেখে বলছে কেন মনে হলো কেউ ছিল? আমার বারবার একটা কথা মনে হচ্ছে, আমার চোখের সামনে কিছু একটা ঘুরছে, কিন্তু সেটা আমি দেখতে পারছি না। এমন সময় কথা রান্নাঘর থেকে শব্দ পেল। তখন কথা বলছে এটা আবার কিসের আওয়াজ? আর এদিকে অগ্নি রান্নাঘরে কেক বানাচ্ছে। এমন সময় সেখানে কথা গিয়ে অগ্নিকে বলে কি করছেন বলুন তো পাচক মশাই? তখন অগ্নি বলছে কি হয়েছে? এমন সময় কেকের কিছুটা অংশ কথার নাকে মুখে লেগে যায়। আর সেটা দেখে অগ্নি বলছে বাবা যা। তখন কথা বলছে এটা কি করলেন আপনি পাচক মশাই? তখন অগ্নি বলছে কেকের বাটার বানাচ্ছিলাম, ওটাই জাস্ট তোর নাকে মুখে পড়ে গেল। এরপর কথা বলছে আমার সব সাজটা নষ্ট করে দিলেন। কি সুন্দর করে সাজলাম কর্তা দাদুর আর কর্তা দিদার অনুষ্ঠানের জন্য। তখন অগ্নি বলছে আর কিচ্ছু হয়নি রে বাবা, এমন করছিস যেন কেকের মেটারে কি না কি হয়ে যাবে একেবারে। তখন কথা বলছে হয়ে যাবে। কথার মুখে এই কথাটা শুনে অগ্নি বলছে কি হয়ে যাবে? কোলেস্ট্রল হয়ে যাবে না ডায়াবেটিস বেড়ে যাবে? কি হয়ে যাবে? কিছুই হবে না। এরপর অগ্নি নিজের হাত দিয়ে কথার গুপটা পরিষ্কার করে দিল আর বল এই নে ঠোঁটটাও পরিষ্কার হয়ে গেল। এরপর অগ্নি কেকটা খেয়ে বলে টেস্টও খুব পারফেক্ট। এরপর কথা বলছে ধ্যাৎ। এমন সময় ছোটকা বলছে অগ্নি। এরপর ছোটকাকে দেখে কথা সেখান থেকে চলে যায়। এরপর ছোটকা অগ্নিকে বলছে কি রে? এরপর অগ্নি বলছে টাইম পাস না আসার তুই? এরপর ছোটকা বলছে হ্যাঁ আমি একটু ভুল সময় চলে আসলাম, আমি বুঝতে পারিনি প্রেমে বাধা পড়লো না। না মানে প্রেমের কথা পরের কাছে কইতে যে মানা আছে। আমায় বলতে হবে না, আমায় যা করছিলে তাই করো বাবা। কিচেনে রোম্যান্স তা ভালো, ধাক্কা কানেকশন জায়গা এখানে কিচেনে রোম্যান্স। বা বা বাবা খুব ভালো খুব ভালো। কিরকম লাজুক লাজুক মুখ করে চলে গেল কথা, তা দেখো ভালো লাগছে। বলছি যে কি অবস্থা আমাদের রেনেবু কেক? এরপর অগ্নি বলছে রেনেবু কেক প্রসেসিং হচ্ছে, দেখতেই তো পাচ্ছিস তো একটু দেরি হয়ে গেল। এরপর ছোটকা বলছে দেরি তো হবেই, রেনবো দেখতে দেরি হবে না। ঠিক আছে তুই বানা বানা, সময় নিয়ে বানা। এরপর অগ্নি বলছে জানা গিয়ে কাজ কর না, ডিস্টার্ব করিস না ঠিক আছে। তখন ছোটকা বলছে আমি এখান থেকে গেলে তোর সুবিধা হয় তাই না? এরপর অগ্নি বলছে হ্যাঁ যা। তখন ছোটকা মজা করে বলছে এসো রেনবো কেক। এই কথাটা বলে ছোটকা সেখান থেকে চলে যায়। আর এদিকে চিত্রা প্রান্তিককে ফোন করে বলছে অগ্নির টি লাউঞ্জটা ছাড়ানোর জন্য কিন্তু অনেকটা টাকা লাগবে, তার কিছু পার্সেন্ট টাকা কিন্তু আমি সরিয়ে ফেললাম, যাতে অগ্নি আর কথা সারা জীবনের মতন কষ্টে থাকে। এরপর প্রান্তিক বলছে বাহ ফার্স্ট ক্লাস। তারপর চিত্রা বলছে শুধু ফার্স্ট ক্লাস বললে তো চলবে না, বাইরে থেকে তোমাকে চেষ্টা করতে হবে যে বাকি অংশের টাকাটা সরিয়ে ফেলতে। হ্যাঁ যাতে অগ্নির হাতে কোনো টাকাই না আসে, আর সারা জীবনের মতো অগ্নি আর কথা ওই টি লাউঞ্জটা ছাড়াতে না পারে, বুঝেছো? তখন প্রান্তিক বলছে আপনি চিন্তা করবেন না, আমি আমার দিক থেকে এমন চাপ সৃষ্টি করব যাতে ওরা দেনার দায়ে একেবারে কাঁদতে থাকে। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।